This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টার্গেট 2026 বিধানসভা নির্বাচন, সে কারণেই বঙ্গে মোদীর সেনাপতি অমিত শাহ আজ একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের নেতৃত্বে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। আজ সকাল 11:15 মিনিটে প্রথমে নিউ টাউনের সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর 2:15 মিনিটে নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এবং এই মুহূর্তে সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে সরাসরি নিউ টাউন থেকে। আমি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে অমিত শাহ তিনি আসবেন, সিএফএসএল এর এই নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি। দেখো, দুদিনের এই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহ তার কিন্তু আজকে নেতাজি ইন্ডোরে যে কর্মী সম্মেলন রয়েছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্য বঙ্গ বিজেপির কাছে। তার কারণ যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে সেই নেতাজি ইন্ডোরের যে কর্মী সম্মেলন সেখানে দলের বিধায়ক থেকে শুরু করে একেবারে শীর্ষ নেতৃত্ব, একদম জেলা স্তরের যারা নেতারা রয়েছেন, বুথ স্তরের যারা নেতারা রয়েছেন, তাদের সকলেরই কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থাৎ 2024-এর নির্বাচনের আগে একেবারে বলা যেতে পারে অমিত শাহ তিনি কোথাও গিয়ে একটা লক্ষ্য ঠিক করে দিতে পারেন আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে। কিন্তু সেখানে অর্থাৎ নেতাজি ইন্ডোরের আগে সকাল 11:15 নাগাদ কিন্তু অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিউ টাউনের এই যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আমাদের পিছনে রয়েছে এখানে তিনি আসবেন। এখানকার যে নতুন ভবন এবং যে ইউনিট সেই ইউনিটের উদ্বোধন করবেন এবং তারপর 12:20 পর্যন্ত তিনি এখানে থাকবেন। এবং অমিত শাহ আসার আগে এই গোটা এলাকা কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিধাননগর কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত এখানে করা হয়েছে। 11:15 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখানে এসে পৌঁছবেন। 11:20 থেকে তার অনুষ্ঠান শুরু হবে। 12:20 পর্যন্ত এই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তিনি থাকবেন এবং তার পরবর্তীতে এখান থেকে বেরিয়ে এখানে কর্মসূচি রয়েছে। সকাল 11:15 তিনি এখানে আসবেন, 12:20 পর্যন্ত তার নিউ টাউনে এখানে কিন্তু কর্মসূচি রয়েছে। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। নরেন্দ্র মোদী হোক কিংবা শাহ, কারো সফরে আর ডাক পড়েনি দিলীপ ঘোষের। রাজ্য স্তরের অন্য নেতারা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহের সভায় থাকার ডাক পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ না পৌঁছনোয় শুরু হয়েছে একটা জল্পনা। একসময় কলকাতায় বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শাহের সফরে তার কাছেই থাকতেন এই দিলীপ ঘোষ। এখন ছবি বদলে গেছে, তিনি আর রাজ্য সভাপতি নন, বরং বিয়ে করে দলের অন্দরেই একাংশের বিরাগভাজন তিনি। শাহী সফরেও দিলীপ ব্রাত্য থাকছেন। দিল্লি নেতৃত্বর সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হয়েছে। তো আমাকে যখন দরকার হবে ডাকা হবে। আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি। কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে। এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে। জেলা কমিটি হয়নি, অনেক মন্ডল কমিটি হয়নি, রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি, সেটাও হয়নি। এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে। তো যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হয়েছে। নজর রাখতে হবে উত্তরবঙ্গের দিকে, কেননা ভুটান পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টি। রাত থেকে একটানা বৃষ্টির জেরে পাহাড়ি নদী ডায়নাতে বাড়ল জল। জলের স্রোতে ভেসেছে অস্থায়ী বালির বাঁধ। জল বাড়ায় নদীর ড্রেজিং এর কাজে সমস্যা এবং জল বেড়েছে নাগরাকাটা জলঢাকা নদীতেও। পাহাড়ে ভারী বৃষ্টি হলেই জলের তলায় চলে যায় বানারহাট এবং নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। তাই এবার আগে ভাগেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন এবং সেচ দপ্তর। এইভাবে বৃষ্টি চললে পুরোপুরি থমকে যেতে পারে কাজ, আশঙ্কা শ্রমিকদের। যদি দ্রুত ড্রেজিং এর কাজ করা না হয় তাহলে প্লাবিত হতে পারে ডায়না নদীর তীব্রবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভুটান পাহাড় এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং পাহাড়ে বৃষ্টির কারণে জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের যে সমস্ত নদীগুলি পাহাড় থেকে নেমে এসেছে সেগুলিতে। আর তার মধ্যে অন্যতম ডুয়ার্সের এই ডায়না নদী। এক পাশে ডায়নার সংরক্ষিত জঙ্গল, অন্য পাশে খেরকাটার জঙ্গল, আর তার পাশে রয়েছে ডায়না নদী। আর সেই নদীতেই সেচ দপ্তর এবং রাজ্য সরকারের নির্দেশে চলছে ড্রেজিং এর কাজ। নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি নদীর গতিপথ ঠিক করতে চলছে জোর কদমে কাজ। গত রাতে ভারী বৃষ্টির কারণে এই এলাকায় যে অস্থায়ীভাবে নদীর গতিপথ ঠিক করার জন্য বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধের অংশ পর্যন্ত জলের স্রোতে ধুয়ে গেছে। এখন বৃষ্টি নেই, আবারও বৃষ্টি নামতে পারে এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। কারণ ভুটান পাহাড়ে এখনো রয়েছে কালো মেঘ, তাই ভারী বৃষ্টি হলে গোটা এলাকার
এই অংশ প্লাবিত হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে সেচ দপ্তর এবং রাজ্য সরকারের উদ্যোগে ড্রেজিং এর কাজ করায় কিছুটা হলেও স্বস্তিতে খেরকাটা এবং আংরা ভাষা একের মানুষজন, কারণ আর বন্যার জল সেই গ্রামে ঢুকবে না এমনটাই তারা মনে করছেন এবং জোর কদমে চলছে সেই ড্রেজিং এর কাজ। তবে যেভাবে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে তাতে ভারী বৃষ্টিতে এই কাজ কতদিন চালানো যাবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। যাতে নাব্যতাটা ফিরে পায়, নদী নির্দিষ্ট যেমন এই ফরেস্টে জল ঢুকে যাচ্ছে, গ্রামের বস্তিতে জল ঢুকে যাচ্ছে, যাতে করে ফরেস্ট বা বস্তিতে জলটা না ঢোকে সেই জন্য এই ড্রেজিংটা করা। আমরা কন্টিনিউয়াসলি ড্রেজিং করছি, আপনি এসে দেখতেই পাচ্ছেন ড্রেজিংয়ের কি হাল, নদীতে কত পরিমাণ জল ছেড়েছে, যেমন অবস্থা। ঠিক কি মনে হচ্ছে ড্রেজিং এর কাজ কি চালানো যাবে এইভাবে? ড্রেজিং এর কাজ চালানো সম্ভব। দেখুন, আমার হাতে তো কিছু নেই, আমি যথাসাধ্য চেষ্টা করছি কন্টিনিউয়াসলি কাজটা করার জন্য, কিন্তু প্রত্যেকদিন প্রতিনিয়ত এইভাবে বৃষ্টি হলে তাহলে পসিবল হবে না। ডুয়ার্স এবং ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টি, সতর্ক প্রশাসন। বানারহাট গয়েরকাটা জ্যোতির্ময় কলোনিতে নদী তীরবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকেরা। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকায় চলছে নজরদারি। পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কে জমে রয়েছে জল। অপরদিকে সকাল থেকে আলিপুরদুয়ারে মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, স্বস্তির খবর। সংকোষ কালজনী তোরসা নদীতে এখনো পর্যন্ত সেভাবে জল বাড়েনি, তবে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে আশঙ্কা থেকেই যাচ্ছে। বীরপাড়া সুভাষপল্লী 1 নম্বর রোডের অপরদিকে একটানা বৃষ্টিতে ফুসছে তিস্তা, জারি রয়েছে হলুদ সতর্কতা। তিস্তা নদীর দোমোহনী থেকে হলুদ সতর্কতা উঠে গেলেও মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরের 4 জেলার সব নদীর বন্যা পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে জলপাইগুড়ি সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুমের উদ্বোধন। বিভিন্ন এলাকা থেকে কি পরিমাণ জল ছাড়া হচ্ছে, তার প্রভাব উত্তরবঙ্গের নদীর ওপর কিভাবে পড়ছে, তার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে। অন্যদিকে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় তিস্তায় জলস্ফীতি, এবং সকালে গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 2687 কিউসেক জল, এবং সকাল 8টায় জল ছাড়া হয়েছে প্রায় 2827 কিউমেক জল, এবং যার ফলে নতুন করে বাড়তে পারে জলস্তর। অপরদিকে জলঢাকা নদীতেও হলুদ সতর্কতা তুলে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। অন্যদিকে বেলাগাম তিস্তাকে বাগে আনতে নদী খননের পরিকল্পনায় অনুমোদন রাজ্যে। বিধ্বংসী আগুনে পুড়ে ছায় প্রসাধনী শিল্পের দোকান। খড়গপুর শহরে ভান্ডারি চক এলাকার ঘটনা। দমকলে 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। সোদপুরের নাটাগড়ে রহস্য মৃত্যু। দম্পতির নাম শেখর সামন্ত এবং মনিকা সামন্ত। আত্মহত্যা না, কেউ সম্পত্তির লোভে খুন করে ঝুলিয়ে দিয়েছে দেহ, খতিয়ে দেখছে পুলিশ। ফাঁকা মাঠে পাটের জমি থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদইয়ার ঘটনা। মৃতদেহের কাছ থেকে একটি মোবাইল এবং একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। মহিলার দেহে ছুরির একাধিক আঘাতের চিহ্ন। খোলা আকাশের নিচে আইসিডিএস কেন্দ্রে রান্নাবান্না, লেখাপড়া। বর্ষা এলেই চিন্তার ভাঁজ। বাঁকুড়ার পাত্রসায়রে ব্লকের দুধপুকুর এলাকার ঘটনা। বৃষ্টির শুরুতেই মাথায় হাত অভিভাবক এবং প্রসূতিদের। তৃণমূলের অভিযোগ, জমি জটে আটকে আইসিডিএস এর ভবন তৈরির কাজ। কটাক্ষ বিজেপি। স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে গেলে দিতে হবে টাকা। বহরমপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। ব্লকে অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেয়নি। শেষমেশ জেলা শাসকের দ্বারস্থ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।